কি কালু দাদা, তুমি এখানে? হ্যাঁ রে টোনা, তুই আমার খুবই পরিচিত, তাই বিপদে পড়ে তোর কাছে এলাম। বিপদ? কি বিপদ কালু দাদা? আমাকে তোর হোটেলে একটা কাজ দিবি? আমার আগের কাজটা চলে গিয়ে এখন পরিবারকে নিয়ে অনেক বিপদে পড়ে গেছি। তুমি কিছু মনে করো না কালু দাদা, আসলে আমার ছোট্ট হোটেল তো, তাই তেমন কোনো কাজের পাখির দরকার হয় না। বেচারার খুব খারাপ সময় যাচ্ছে মনে হয়। তুমি চাইলে কালু দাদাকে আমাদের হোটেলে রাখতে পারতে, কেননা সৃষ্টিকর্তার আশীর্বাদে রোজ আমাদের হোটেলে অনেক কাস্টমার হয়, আর তখন একটা কাজের কেউ থাকলে বেশ সুবিধা হতো। কালু দাদার কাজ কেন চলে গেছে জানো? আগে যে হোটেলটায় কাজ করতো সেখান থেকে টাকা চুরি করেছে, আর এজন্য আমি কালু দাদাকে কাজে নিলাম না। এসো এসো, এখন আমাকে সাহায্য করো। অন্যদিকে তাদের হোটেলের পাশে কালু আড়াল হয়ে দাঁড়িয়েছিল, আর টোনার সব কথা শুনতে পেরে সে বলতে থাকে, আচ্ছা, বুঝলাম। বজ্জার টোনা, তুই কি না আমার সাথে চালাকি করলি? তবে এবার আমার চালাকি দেখ। তোর সাথে দেখা হয়ে বেশ ভালোই হলো। শোন টোনা, আমরা কালকে শহর থেকে বনে এসেছি, আর এখানে এসে তোর হোটেলের অনেক নামডাক শুনেছি, তাই কাল সকালে আমরা তোর হোটেলে খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খেতে আসবো। ঠিক আছে কবুতর দাদা, আমি তোমাদের জন্য স্পেশাল ভাবে খাসির মাংস রান্না করব। এই তো সুযোগ, প্রশংসা কি করে নিন্দায় পরিণত হয় তা আমি জানি। এরপর কবুতর ও টোনা যে যার পথে চলে যায়। এদিকে কালু ও মাংসের দোকানে চলে যায়। কি রে বাবা, মাংস কিনবি নাকি? না গো বুড়িমা, আমি মাংস কিনতে আসিনি, আমি তোমাকে একটা খবর দিতে এসেছি। খবর? কিসের খবর শুনি? একটা বড় গোপন কথা বুড়িমা, কেউ যদি জানতে পারে আমি তোমাকে সত্যি কথাটা বলে দিয়েছি, তাহলে তো আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। কি বলতে চাইছিস বলতো? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ বলছি, তুমি তো জানো পুরো বন মিলে একটা মাত্র মাংসের দোকান, আর সেটা শুধুমাত্র তোমার দোকান। তাই মোড়ল বাবু নাকি বিড়াল নিয়ে এসেছে, সেই বিড়াল নাকি প্রচুর মাংস খায়, আর এজন্য মোড়ল বাবু বলেছে যে কাল সে বিড়ালকে তোমার দোকানে মাংস চুরি করতে পাঠাবে। তাই কাল যেন তুমি দোকান না খোলো, বুঝলে? ওরে বাবা রে, মোরল বাবুকে তো আমি ভালো মনের পাখি মনে করতাম, কিন্তু ওনার পেটে পেটে যে এত বুদ্ধি সেটা তো জানতাম না। তুই সত্যি কথাটা জানিয়ে দিয়ে আমার খুব বড় উপকার করলি রে বাবা। আমার চালাকি ধরা এত সহজ নাকি? চালাকিটা বুঝি কাজে লেগেছে। যাই, এখন শুধু কাল সকাল হওয়ার অপেক্ষা। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে সকাল হয়ে যায়। এদিকে টোনার হোটেলে কবুতর তার পরিবারকে নিয়ে খাবার খেতে আসে। কি রে টোনা, খাসির মাংস রান্না করা হয়েছে? ইয়ে মানে না গো কবুতর দাদা, আজ কেন জানি মাংসের দোকান বন্ধ। তবে টুনি তোমাদের জন্য অনেক সুন্দর করে খিচুড়ি বানিয়েছে, তোমরা চাইলে খিচুড়িটা একবার খেয়ে দেখতে পারো। খিচুড়ি? খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে বাবা। ও বাবা, আমি খিচুড়ি খাবো। মেয়ে যখন খিচুড়ি খেতে চাইছে তাহলে দে দেখি। এরপর টোনা কবুতরকে খিচুড়ি খেতে দেয়, আর খিচুড়ি খেয়ে কবুতর টুনির অনেক প্রশংসা করে। সত্যি খিচুড়িটা যা বানিয়েছিস না, একেবারে অসাধারণ। আমরা যে কয়েকদিন বনে আছি আমরা তোদের হোটেল থেকে খাবার খাবো। এই নে তোদের টাকা। এরপর কবুতর তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালু কবুতরের মুখে টোনা ও টুনির প্রশংসা শুনে হিংসায় জ্বলে যায়। না, মাংসের দোকান বন্ধ করে কোনো কাজ হলো না, আমাকে এবার অন্য একটা উপায় ভাবতে হবে। এরপর কালু এক তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, সাহায্য করুন, আমাকে সাহায্য করুন বাবা। বল, কি সাহায্য চাই তোর? তান্ত্রিক বাবা, আমি টুনির হোটেলটা একেবারে বন্ধ করে দিতে চাই, ওদের হোটেলে যেন আর কোনো কাস্টমার না আসে, এর জন্য আপনি আমাকে সাহায্য করুন বাবা। ঠিক আছে, আমি তোকে সাহায্য করব। এই নে একটা জাদুর আপেল, এই আপেল খেলে তুই কিছুক্ষণের জন্য আত্মা হয়ে যেতে পারবি,
আর আত্মা হয়ে টুনির হোটেলের কাস্টমারদেরকে ভয় দেখিয়ে টুনির হোটেল বন্ধ করে দিতে পারিস। ইল বাবা। এরপর কালু তান্ত্রিকের থেকে জাদুই আপেলটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর রাত হতেই কালু জাদুই আপেলটা খেয়ে নেয়। আর সাথে সাথে সে এক ভয়ঙ্কর আত্মার রূপ ধারণ করে। আর সে টোনা ও টুনির হোটেলের জানালার পাশে চলে যায়। টোনা দাদা, আমাকে 2 কাপ চা আর 2টো রুটি দিও তো। আমি দিচ্ছি টিয়ে দিদি। এরপর টুনি চা বানাতে থাকে। এদিকে টিয়ে যেই না জানালার দিকে তাকায়, ঠিক তখনই সে কালুর ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। ওরে বাবারে, ভূত! পালাও পালাও, টুনির হোটেলে ভূত! টিয়ে ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার করতে করতে বাড়িতে চলে যায়। আর টিয়ের চিৎকার শুনে বনের সকলে টুনির হোটেলে ভূত আছে বলে জেনে যায়। আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায়। এই টুনা, আমাদের খিচুড়ি খেতে দে তো। আর তোর হোটেলে আজ কোনো কাস্টমার দেখছি না কেন? সবাই কি ভূতের ভয়ে হোটেলে আসা বন্ধ করেছে নাকি? তাই হবে হয়তো। এই টুনি, কবুতর দাদাকে খিচুড়ি খেতে দাও। যে যাই বলুক, ভূত বলতে কিচ্ছু হয় না। আমি ওসব ভূতটুতে ভয় পাই না। ভূতে ভয় পাস না বজ্জাত কবুতর? তোর জন্য আমি টুনির হোটেলটা বন্ধ করতে পারছি না। এবার দেখ, আমি তোদেরকে এখানে আসা বন্ধ করছি। এই কথা বলে কালু সেখান থেকে বাড়িতে চলে যায়। আর আপেলের অর্ধেক অংশটা খেয়ে নেয়। আর সাথে সাথে সে আবারও এক ভয়ঙ্কর আত্মায় পরিণত হয়। আর তখনই টোনার হোটেলের জানালার পাশে চলে যায়। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। ওই তো সেই ভয়ঙ্কর ভূতটা। ওভাবে মরে যায় বললো কেন? ভূত তো মরেই গেছে, তাহলে সে ভয় পাবে কেন? তার মানে ওটা সত্যিকারের ভূত নয়। এই টোনা, এক্ষুনি এসো, ওকে ধরতে হবে। ও আমাদের হোটেলে এসে কেন সবাইকে ভয় দেখাচ্ছে তা আমাদেরকে জানতেই হবে। ওরে বাবারে, বজ্জাত টুনি তো দেখছি আমার থেকে অতি চালাক। আমার চালাকি যে সে ধরতে পেরেছে, কিন্তু আমাকে ধরার আগে এখান থেকে পালিয়ে যেতে হবে। এই কথা বলে আত্মারূপী কালু ছুটতে শুরু করে। অন্যদিকে টোনা ও টুনি তার পেছন পেছন ছুটতে থাকে। আর আত্মারূপী কালু ছুটতে ছুটতে একটা তাল গাছ দেখতে পায়। টুনিরা মনে হয় এদিকে আসছে। এদিকে আমার আসল রূপ তো এক্ষুনি ফিরে আসবে। না না, ধরা পড়ার আগে ওই তাল গাছের উপরে উঠতে হবে। কিন্তু আমি অত উঁচু গাছে কিভাবে উঠবো? এরপর কালু তাল গাছের পাশে একটা মই পড়ে থাকতে দেখতে পায়। আর মইটা দিয়ে তাল গাছের উপরে উঠে যায়। ঠিক তখনই সেখানে মিনু বৃদ্ধা আসে। এ কি, মইটা তো আমি মাটিতে ফেলে রেখেছিলাম, সেটা এভাবে গাছের সাথে লেগে আছে কি করে? নিশ্চয়ই আমার তাল গাছে কোনো চোর উঠেছে। এই কথা বলে মিনু বৃদ্ধা যেই না তাল গাছের উপরের দিকে তাকায়, তখনই সে কালুর আত্মাকে দেখতে পায়। ওরে বাবা রে, এ কোনো সাধারণ চোর নয়, এ তো একটা ভূত। ভূত ভূত ভূত! কোথায় ভূত বুড়িমা? ওই তো তাল গাছের উপরে ভূত। এরপর টুনি যেই না তাল গাছের দিকে তাকায়, ঠিক তখনই সে কালুকে দেখতে পায়। এতক্ষণে কালুর আসল রূপ ফিরে এসে যায়। তার মানে তুই ভূত সেজে আমার হোটেলের কাস্টমারদের ভয় দেখাচ্ছিলি? কিন্তু কেন? ওরে, তোরা আমার চালাকি ধরতে পারলি, আর আমাকেও ধরতে পারলি। তবে শোন, তোরা আমাকে ইচ্ছে করে কাজ দিসনি, তাই আমি তোদের সাথে চালাকি করে তোদের হোটেলটা বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু ধরা পড়ে গেছি। আমাকে তোরা ক্ষমা করে দে, আমি আর এমন চালাকি করব না। এবার বুঝলে তো কালু দাদা, অতি চালাকির গলায় দড়ি। দেখলে তো বন্ধুরা, অতি চালাকির ফল কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ফোন এসেছে, তাড়াতাড়ি ফোনটা ধরো। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে? আমি মুন্নি রে। টুনি, তা কেমন আছিস? ও মুন্নি, তুই এতদিন পর হঠাৎ ফোন করলি যে? আর আমি ভালো আছি।
আসলে আজ আমার মেয়ের জন্মদিন, তাই তোর দাওয়াত থাকলো। টুকিকে নিয়ে কিন্তু দুপুরের মধ্যে আমার বাড়িতে চলে আসবি। কিন্তু মুন্নি, কোনো কিন্তু নয়। তোরা না আসলে যে আমার মেয়ে কেকই কাটবে না। টুনটুন বলেছে টুকিকে ছাড়া নাকি জন্মদিন পালন করবে না। আচ্ছা ঠিক আছে মুন্নি, আমরা দুপুরের আগেই তোদের বনে পৌঁছে যাব। এখন তাহলে রাখছি। মা, কে ফোন করেছিল? মুন্নি মাসি নাকি? হ্যাঁ রে মা, আজ টুনটুনের জন্মদিন, তাই আমাদের তাড়াতাড়ি যেতে বললো। তুই তৈরি হয়ে নে, আমি বাজার থেকে টুনটুনের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে মা, যাও। এরপর টুনি গিফট নেওয়ার জন্য বাজারে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি গিফট নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। আর তখনই কালু কাকলি তাদের বাড়ি থেকে টুনিকে ডাকতে থাকে। টুনি, আয় টুনি, এদিকে আয় তো। দেখেছো কালু, টুনির কাছে গিফট বক্স দেখা যাচ্ছে। মনে হয় টুনি কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে। ওর সাথে কিন্তু আমরাও যাব। বিয়ের অনুষ্ঠানে গেলে যে অনেক মজার মজার খাবার খেতে পারবো। আগে টুনিকে এখানে আসতে দাও, তারপরে অনুষ্ঠানে যাওয়ার কথা চিন্তা করো। কি হয়েছে কালু দাদা, আমাকে ডাকছো কেন? টুনি, গিফট নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে। টুনি, আমরা তোর বান্ধবীর মেয়ের জন্মদিনে যেতে চাই, আমাদের নিয়ে যাবি? কিন্তু কাকুলি দিদি, আমার বন্ধু তো শুধু আমাকে আর আমার মেয়েকেই দাওয়াত করেছে, তোমাদের তো আর দাওয়াত করেনি। তাহলে কিভাবে তোমাদের নিয়ে যাব বলো? কেন, আমরা তো এক বনে থাকি, তাই আমরা তোর প্রতিবেশী বন্ধু। আর তোর বন্ধু মানে আমাদেরও বন্ধু। তাহলে বন্ধুর বাড়িতে আমরা গেলে কি হবে? হ্যাঁ কালু দাদা, এটা ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে তৈরি হয়ে নাও, আমি বাড়ি থেকে টুকিকে নিয়ে আসছি। ইয়ে, কি মজা! কালু, আমরা অনেকদিন পর মজার কেক খেতে পারবো। এসব বলে কালু কাকুলি খুশিতে তৈরি হতে থাকে। আর কিছুক্ষণ পর সবাই মিলে পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর উড়তে উড়তে টুকি খুব ক্লান্ত হয়ে যায়। মা, মা, আমি জানো খুব ব্যথা করছে মা, আমি যে আর উঠতেই পারছি না। আমি তো পিঠে গিফট বক্স নিয়েছি, তাহলে তোকে কি করে নিব? কালু দাদা, কাকুলি দিদি, তোমরা একটু টুকিকে পিঠে তুলে নাও তো। আমি তো দূরের পথে কখনো উড়িনি, তাই আমারও ডানা ব্যথা করছে। আমি পিঠে নিতে পারবো না রে টুনি। আমারও ডানা ব্যথা হয়ে গেছে টনি, আমিও নিতে পারবো না। আগে যদি জানতাম তোর বন্ধুর বাড়ি এত দূরে, তাহলে কখনোই আসতাম না। আচ্ছা ঠিক আছে, তোমাদের নিতে হবে না। মা টুকি, তুই গিফট বক্সের উপরে উঠে বস, কষ্ট হলেও আমি তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা। এরপর টনি টুকিকে পিঠে নিয়ে সবাই মিলে আবারও উঠতে থাকে। আর উঠতে উঠতে তারা মুন্নির বাড়িতে পৌঁছে যায়। তোরা এসেছিস টনি? তা তোদের সাথে এই পাখি দুটো কে? এই পাখিদের তো ঠিক চিনলাম না। ওরা আমার প্রতিবেশী বন্ধু, কখনো জন্মদিনের অনুষ্ঠান দেখেনি তো, তাই তোর বাড়িতে নিয়ে এসেছি। ভালো করেছিস, তোমরা ঘরে গিয়ে বসো। আর টনি, তুই আমার সাথে চল, আমার বন্ধু টিয়ের বাড়িতে যাব। টুনটুন কোথায় মাসি? টুনটুনকে তো দেখতে পাচ্ছি না। টুনটুন ঘরেই আছে মা, তোর জন্য অপেক্ষা করছে, তুই তাড়াতাড়ি টুনটুনের কাছে যা। এরপর টুনি ও মুন্নি সেখান থেকে চলে যায়। আর কালু কাকুলি ও টুকি ঘরে চলে আসে। টুকি এসেছিস? আমাকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা ওদিকে বসো। কালু দেখো, কেকটা দেখতে কত সুন্দর, মনে হচ্ছে খেতে অনেক মজা লাগবে। এত মজার কেক দেখে তো আমার জিভে জল চলে এলো। চলো কাকুলি, আমরা সামান্য কিছু কেক খেয়ে নেই। এরপর কালু কাকুলি লোভ সামলাতে না পেরে কেক খেতে থাকে। আর খেতে খেতে হঠাৎই কেকটা টেবিল থেকে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। এটি কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা এত বড় সর্বনাশ কেন করলে? এখন টুনটুনের জন্মদিনে কি কাটবে? পুরো কেকটাই তো ফেলে দিয়ে নষ্ট করলে। আমি মাকে সব বলে দিব, তোমরা এত দামি কেকটা নষ্ট করে ফেললে কেন? এখন জন্মদিন কি করে পালন করব? কি হয়েছে রে মা, তুই কাঁদছিস কেন? দেখো না মা, এই কালু আঙ্কেল আর কাকুলি মাসি
জন্মদিনে সবাইকে একসাথে হয়ে কেক কাটতে হয় আর তারপর খেতে হয়। তোমরা সবাই আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে আমরা এত কিছু জানতাম না, তাই কেকটা খেতে ধরেছিলাম। আচ্ছা ঠিক আছে, সবাই একটু অপেক্ষা করো, আর আমি বাজার থেকে আরো একটা কেক কিনে নিয়ে আসছি। এরপর মুন্নি আবারও কেক আনতে বাজারে চলে যায়, আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই টুনিরা সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে উঠতে থাকে। আর জঙ্গলের পাশ দিয়ে আসতেই একটি বাঘ তাদের সামনে চলে আসে। হৌ মৌ খৌ, পাখির গন্ধ পাও। চারটা পাখিকে একসাথে পেয়ে গেছি। আজ তোদের খেলে আমার পুরো পেটটাই যে ভরে যাবে। হু হা 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 হা। আরে বাঘ মামা, তুমি শিয়াল মামার বন্ধু না? হ্যাঁ, শিয়ালের বন্ধু আমি। কিন্তু তুই শিয়ালকে কি করে চিনিস? শিয়াল মামা একদিন বড় বিপদে পড়েছিল, আমি তাকে বিপদ থেকে মুক্ত করেছিলাম। আর তখন থেকে শিয়াল মামার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তাহলে তো তোকে খাওয়া যাবে না। আমার বন্ধুর বন্ধু মানে তুই আমারও বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চলে যা। বাঘ মামা, এই পাখিটা আমার বউ, এই পাখিকেও সাথে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, যা। কালু দাদা, তুমি বাঘকে বুঝিয়ে আমাদেরকেও সাথে নিয়ে যাও। না বাবা, আমি আর কিছু বাক্যে বলতে পারবো না। চলো কাকুলি, এখন এখান থেকে চলে যাই। বাঘ আঙ্কেল, পিছনে দেখো, একটা সাপ তোমাকে কামড় দিতে আসছে। এরপর বাঘ যেই না পেছনে তাকায়, আর সেই সুযোগে টুকি ও টুনি উড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই পাখিরা তো খুব চালাক, আমাকে মিথ্যে বলে পালিয়ে গেল। ঠিক আছে, যা তবে। আর কোনোদিন তোদের দেখা পেলে সেই দিন আর মিথ্যে কথা বিশ্বাস করব না। মা টুকি, তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। তোর বুদ্ধির কারণেই আজ আমরা বেঁচে গেলাম। শয়তান কালুরা খুব খারাপ, ওদের সাথে না মেশাই ভালো ছিল। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। এভাবেই টুনি আর টুকি কথা বলছিল, আর তখনই তারা কারো কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কেউ কান্না করছে রে মা, কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। মা, ওই বেগুন গাছে দেখো, একটা প্রজাপতি বসে আছে। আমার মনে হচ্ছে ওই প্রজাপতিটাই কান্না করছে। কি গো প্রজাপতি, তুমি কাঁদছো কেন? এই বেগুন গাছে আমি থাকি, কিন্তু দেখো না, পানির অভাবে বেগুন গাছটা মরে যাচ্ছে, তাই আমার খুব খারাপ লাগছে। তুমি কেঁদো না প্রজাপতি, এই বেগুন গাছটা আমি বাড়িতে নিয়ে যাব, আর প্রতিদিন পানি দিব, তাহলে আর মরে যাবে না। সত্যি বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, তবে নিয়ে চলো। এরপর প্রজাপতির বেগুন গাছকে তুলে নিয়ে টুনি ও টুকি বাড়িতে চলে আসে, আর বেগুন গাছটা উঠোনে লাগিয়ে দিয়ে টুনি গাছটার যত্ন করতে থাকে। আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই টুনি ও টুকি বাইরে এসে অবাক হয়ে যায়। হে কি মা টুকি, এই বেগুন গাছে সাধারণ বেগুন না ধরে সোনার বেগুন ধরলো কেন? এই বেগুন গাছটা জাদু বেগুন গাছ। এই বেগুন গাছের যে যত্ন করে, বেগুন গাছ তাকে প্রতিদান হিসেবে দুটো করে সোনার বেগুন উপহার দেয়। তোমরা তো বেগুন গাছের যত্ন করেছো, তাই সোনার বেগুন দুটো তোমাদের উপহার দিয়েছে। এই বেগুনগুলো ছিঁড়ে নিয়ে যাও। এরপর টুনি বেগুনগুলো ছিঁড়ে নিয়ে স্বর্ণকারের দোকানের দিকে যেতে থাকে, আর তখনই পথে কালু ও কাকুলির সাথে দেখা হয়ে যায়। কি টুনি, তুই বেঁচে আছিস? আরে সোনার বেগুন কোথায় পেলি? তারপর টুনি কালুকে সব কথা খুলে বলে। বন্ধু আমার, আমাদেরকে একটা বেগুন দে না, আমরা তো তোর প্রতিবেশী বন্ধু। চুপ করো, তোমাদের মতো খারাপ পাখি কখনো কারো বন্ধু হওয়ার যোগ্য নয়। তোমরা শুধু সুখের সময়ের বন্ধু, বিপদের বন্ধু নও। ভুল করেও কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করব না। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। কাকুলি, টুনি সত্যি বলেছে। আমরা সবসময় নিজেদের স্বার্থটাই বুঝেছি। টুনিকে বিপদের হাত থেকে না বাঁচিয়ে সেখান থেকে আমরা চলে এসেছি। আজ যদি ভালো বন্ধু হয়ে টুনির বিপদে পাশে থাকতাম, তাহলে টুনি ঠিক আমাদের সোনার বেগুন দিত। হ্যাঁ কালু, এখন থেকে টুনির মতো আমরা
আমরাও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব। দেখলে তো বন্ধুরা, বন্ধু বলে ডাকলেই বন্ধু হওয়া যায় না। প্রকৃত বন্ধু তো সেই যে বিপদের সময় বন্ধুর পাশে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। ইগলি, শিকারি আমাদের দিকে তাক করে তীর ছুড়ছে। দ্রুত উড়ো ইগলি, দ্রুত উড়ো। মা ইগলি, শক্ত করে ধরে রাখ আমাকে। হে, কোন বিপদে পড়লাম গো। হে বিধাতা, হে এবারের মতো রক্ষা করো, রক্ষা করো। ইগলি আর ঈগল তাদের মেয়ে ইগলিকে নিয়ে শিকারীর তীরের হাত থেকে বাঁচার জন্য দ্রুত উঠতে থাকে। কিছু দূর যেতেই ইগলি ঈগলের পিঠ থেকে সোজা নিচে পড়ে যায়। মা ইগলি, ওগো ইগলি সোনা যে নিচে পড়ে গেল। চলো গো চলো, ওকে খুঁজে চলো। চলো ইগলি, চলো। শোন রে মা, স্কুল ছুটি হলে সোজা বাড়িতে চলে আসবি। আমি তোর জন্য মজার পায়েস রান্না করে বসে অপেক্ষা করব। পায়েস রান্না করবে? তাহলে তো আজ আমি অনেক আগে চলে আসবো মা। পাগলি মেয়ে আমার, এবার যা, দেরি হয়ে যাচ্ছে তো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে একদম খারাপ ব্যবহার করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা। এই বলেই টুকি স্কুলের দিকে উঠতে থাকে। কিছু দূর যেতেই টুকির সাথে কনক, পারুল ও মৌটুসির দেখা হয়। ওইটা টুকি এসেছে, চলো চলো এবার। হ্যাঁ চলো। মা বাবা, কোথায় তোমরা? আমাকে নিয়ে যাও, আমার ভয় লাগছে। মা বাবা, আমাকে নিয়ে যাও। ছোট্ট ইগলি কাঁদতে কাঁদতে তার মা বাবাকে খুঁজতে থাকে। আমি কি কেউ সাহায্য করো? মা বাবা, কাকমাসি, কাকমাসি, আমাকে একটু সাহায্য করবে? আমি আমার পরিবারকে হারিয়ে ফেলেছি। আমার মা বাবাকে খুঁজতে তোমরা একটু আমাকে সাহায্য করবে? না না বাপু, আমরা খাল কেটে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। তোর পরিবার হারিয়েছে, তুই একাই খুঁজে বের কর গিয়ে। আমি তো ছোট, তার উপর ঠিক মতো উঠতেও পারছি না। তোমরা দয়া করে আমাকে একটু সাহায্য করো না। তোর পরিবারকে খুঁজতে গিয়ে আমরা তোর বাবা মায়ের খাবার হতে চাই না, বুঝতে পেরেছিস? কবুতর দাদা, চলো তো এখান থেকে। ও মরুক এখানে একা। এই বলে কাকলি আর কবুতর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ময়ূরী আর টিয়ে চলে আসে। ইগলি কাকলি আর কবুতরের মতো ময়ূরী আর টিয়ের কাছেও সাহায্য চায়। ও মা গো মা, এই হিংস্র পাখির ছানা বলে কি আমরা নাকি ওকে সাহায্য করব? এই বোকা পাখির ছানা, শুনে রাখ, আমরা তোকে সাহায্য করতে পারবো না। বেবি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আমার মন বলছে ইগলের ছানা অভিনয় করছে। আর এর বাবা মা সাহায্যের নামে আমাদেরকে খাওয়ার প্ল্যান করেছে। তোমরা ভুল ভাবছো, আমার বাবা মা কোনো পাখিকে খায় না। দয়া করে তোমরা সাহায্য করো। তোরা সাবধানে যাস, কাল আবার দেখা হবে স্কুল যাওয়ার পথে, কেমন? তুইও সাবধানে যাস। এই বলে সবাই সবার বাড়ির দিকে উঠতে থাকে। টুকি কিছু দূর আসতেই কান্নারত ইগলিকে দেখতে পায়। এই পাখি, তুমি এখানে এভাবে বসে খাচ্ছ কেন? কি হয়েছে তোমার? আর তোমার মা বাবাই বা কোথায়? আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি। অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আমার বড্ড ক্ষুধা লেগেছে। এখন আমি কি খাবো? কোথায় থাকবো? হ্যাঁ হ্যাঁ রে, কেঁদো না বোন। আমি আর আমার মা তোমাকে সাহায্য করবো। চলো আমার সাথে আমার বাড়িতে। সত্যি বলছো? আমার হারানো পরিবারকে খুঁজে পেতে সাহায্য করবে তুমি? হ্যাঁ সত্যি বলছি। আর তুমি দেখছি আঘাতও পেয়েছো। তোমার তো সেবার প্রয়োজন। চলো চলো, জলদি চলো। এই বলেই টুকি ইগলিকে সাথে নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব খুলে বলে। খুব ভালো করেছিস মা, ইগলিকে সাথে করে নিয়ে এসে। টুকি মা, টেবিলের উপর থেকে মেডিসিনের বক্সটা আনতো। ইগলির ব্যথার জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে হবে। হ্যাঁ মা, আনছি।
মেডিসিন লাগিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে মা। এবার একটু রেস্ট নাও, কেমন? তুমি অনেক ভালোবাসি, আমার মাও তোমার মতো আমার যত্ন করতো। আহা, কেঁদো না, কেঁদো না। কাঁদলে কিন্তু তোমাকে পচা বলবো, বুঝলে? তুমি সুস্থ হলে তোমার পরিবারকে খুঁজতে বের হব। এবার লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নাও। ইকরি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ে। এভাবে 2 দিন কেটে যায়। এই টুনি, আয়, তুই ওই ঈগলের ছানাকে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস কেন রে? হ্যাঁ, তুই জানিস না ঈগলরা হিংস্র পাখি? তুই ওই ছানাকে এক্ষুনি তাড়িয়ে দে। হ্যাঁ হ্যাঁ, কাকলি ঠিকই বলেছে। দিদিরা, দাদারা, তোমরা এসব কি বলছো? একটা ছোট্ট ছানা বিপদে পড়েছে আর আমি তাকে আশ্রয় দিয়েছি, আর ওর বাবা মাকে খুঁজে বের করতেও সাহায্য করব। টুনি, ওর বাবা মা যদি আমাদের বনের কোনো ক্ষতি করে তাহলে আমরা তোকে ছাড়বো না কিন্তু। দাদা, কাউকে সাহায্য করলে সে ক্ষতি নয়, বরং উপকার করে, বুঝলে? আমরা এখানে তো নীতি বাক্য শুনতে আসিনি, তোকে সতর্ক করতে এসেছি। এই ঈগলের বাবা মায়ের দ্বারা বনের পাখির ক্ষতি হলে তুই শেষ, কথাটা মনে রাখিস। এই চলো সবাই। সবাই সেখান থেকে চলে যায়। পরের দিন টুনি ইকরিকে নিয়ে তার পরিবারকে খুঁজতে বের হয়। দেখ তো মা ইকরি, এই বনটা তোদের নাকি? না মেসিমা, এই বনটা তো আমি চিনি না। সমস্যা নেই, চল পাশের বনে যাই। দেখ তো মা, এই বনটা চিনতে পারিস কিনা? হ্যাঁ হ্যাঁ মেসিমা, এটাই তো আমার বন, কিন্তু আমাদের বাড়িটা কোন দিকে আমি তো বুঝতেই পারছি না। ব্যাপার না রে মা, বন যখন খুঁজে পেয়েছি তোর বাবা মাকেও খুঁজে বের করব, চল আমার সাথে। টুনি আর ইকরি ওই বনে ঈগলের পরিবারকে খুঁজতে থাকে, আর বেশ কিছুক্ষণ পর ওরা ঈগল আর ইগলিকে খুঁজে পায়। মা, বাবা, আমার ইকরি সোনা। আরে, তুই এতদিন কোথায় ছিলি রে মা? তোকে যে আমরা অনেক খুঁজেছি। বাবা, আমি টুনি মাসির কাছে ছিলাম। টুনি মাসি অনেক ভালো, টুনি মাসি আমাকে তোমাদের কাছে নিয়ে এসেছে। টুনি বোন, তোকে অনেক ধন্যবাদ বোন। আজ তুই না সাহায্য করলে আমাদের পরিবারটা অসম্পূর্ণই থেকে যেত। আমরা তোর এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। এভাবে বলো না দিদি, একে অন্যকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। এবার আমি আসি দিদি। টুনি বোন, তোর কোনো সাহায্যের দরকার হলে আমাদেরকে স্মরণ করিস, কেমন? আচ্ছা ঠিক আছে দাদা। এই বলে টুনি ঈগল আর ইগলির কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন একটা দুষ্টু শকুন টুনিদের বনে আসে আর বনের পাখিদের ধরে খাওয়ার চেষ্টা করতে থাকে। বনে এসেছি অনেক দিন হলো, তবুও একটা পাখিকে ধরে খেতে পারলাম না। আজ তো একটা পাখিকে ধরবো। শকুনের অত্যাচার বনে দিন দিন বাড়তেই থাকে। একদিন এই শকুনের অত্যাচার আমরা আর নিতে পারছি না। এই বনে আমাদের জীবন ঝুঁকিতে আছে। চলো সবাই এ বন থেকে পালিয়ে যাই। না দাদা, এই বন আমাদের জন্মভূমি, এই বন থেকে আমরা কোথাও যাব না। এই বনে থাকলে মরতে হবে, আর এই বনে এমন কেউ নেই যে আমাদের শকুনের হাত থেকে বাঁচাবে। ঈগল দাদা আর ইগলি দিদি আমাদেরকে সাহায্য করবে। আমি এক্ষুনি গিয়ে ঈগল দাদা আর ইগলি দিদিকে ডেকে আনছি। এই বলে টুনি ঈগল আর ইগলির কাছে চলে আসে আর ওদেরকে সব কথা খুলে বলে। সব শুনে ঈগল ইগলি সোজা শকুনের সামনে চলে আসে। এই বজ্জাত শকুন, তুই এই বনের পাখিদের অত্যাচার করছিস কোন সাহসে? আমাদের হাত থেকে বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। আমি যাব না, এই বনের সব পাখিদের খাবো, এমনকি তোদেরকেও। ঈগল, এ সোজা কথায় চলে যাবে না, চলো একে মজা দেখাই। এই বলে ঈগল আর ইগলি শকুনের উপর আক্রমণ করে বসে। ঈগল আর ইগলির শক্তির কাছে শকুন হেরে যায়। ওরে মারে, এদের কি শক্তি রে! পালা শকুন, পালা! শকুন এই বলে ঈগল আর ইগলির হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। কাকলি দিদি, কবুতর দাদা, তোমাদের আমি বলেছিলাম না, কাউকে সাহায্য করলে ক্ষতি নয় বরং উপকারী হয়। পেলে তো তার প্রমাণ। আরে টুনি, প্রমাণ পেয়েছি। আজ বুঝলাম সব পাখি সমান নয়। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে
যেই বিপদে পড়বে আমরা তাকেই সাহায্য করব। শুনে খুশি হলাম। এবার তবে আমরা আসি। দেখলে তো বন্ধুরা, অন্যের বিপদে সাহায্য করলে ক্ষতি নয়, উপকার হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। ও আই কালু, কাজে যাবে না? আর কতক্ষণ এভাবে পড়ে পড়ে ঘুমাবে বলো তো? ঘরে যে কোনো খাবার নেই, তুমি জানো না? ওহ কাকুলি, সকাল সকাল এভাবে চিৎকার করো না তো। আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। বাবা, তুমি শান্তিতে ঘুমাতে চাইছ, আর এদিকে আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তোর যখন খিদে পেয়েছে তখন বনে গিয়ে খাবার খেয়ে নে না। আমাকে জ্বালাচ্ছিস কেন? আমি রোজ রোজ তোদের খাবার জোগাড় করতে পারবো না। নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নে। এই কথা বলে কালু কাক আবারও ঘুমিয়ে পড়ে। আর কনক তার মা কাকুলিকে বলতে থাকে, মা, বাবা তো আবার ঘুমিয়ে গেছে, এখন আমার জন্য কে খাবার নিয়ে আসবে? বাবা কনক, তুই তো জানিস তোর বাবা একটা অলস পাখি। তোর বাবাকে খাবার আনতে বলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মা, তাহলে কি আমি না খেয়ে থাকবো? বাবা কনক, আমি দেখছি বনে কোনো খাবার পাই কিনা। তুই ঘরে থাক, কোথাও যাস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো। এরপর কাকুলি বনে যায় খাবার খুঁজতে, কিন্তু কাকুলি কোনো খাবারই খুঁজে পায় না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর কনক তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। মায়ের তো দেখছি খাবার নিয়ে আসার কোনো নামই নেই। এদিকে যে আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। না না, মায়ের জন্য অপেক্ষা করলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই কথা বলে কনক বনে যায় খাবার খুঁজতে, আর অন্যদিকে কাকুলি কিছু ফল নিয়ে ঘরে ফেরে। আর ঘরে ফিরে দেখতে পায় কনক ঘরে নেই। এ কি, কনককে ঘরে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কনক ঘরের বাইরে গেছে? কিন্তু আমি তো কনককে ঘরের বাইরে যেতে না করেছিলাম। কনক আমার কথা না শুনে ঘরের বাইরে চলে গেল। এখন যদি আমার কনকের কোনো বিপদ হয় তাহলে আমি কি করব? কি হয়েছে কাকুলি, তুমি এভাবে কান্না করছো কেন? আমি কান্না করছি, এদিকে যে আমার ছেলেটা ঘরে নেই, সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। কনক ঘরে নেই মানে? কনক কোথায় গেছে? জানি না আমার ছেলেটা কোথায় চলে গেছে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কনক বাড়ি ফেরে না। আর কনক বাড়িতে না ফেরায় কাকুলি ও কালু কাক ভীষণ চিন্তায় পড়ে যায়। কালু, কনক তো এখনো বাড়ি ফিরলো না। কনক আবার কোনো বিপদে পড়েনি তো? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে কালু। আমার কনককে তুমি নিয়ে এসো কালু, আমার কনককে নিয়ে এসো। কাকুলি, আমারও চিন্তা হচ্ছে। চলো আমরা বনে খোঁজ নিয়ে দেখি কনককে কেউ দেখেছে কিনা। হ্যাঁ কালু, তাই চলো। এরপর কাকুলি ও কালু কাক কনককে খুঁজতে বনে বেরিয়ে পড়ে। আর তারা কনককে কোথাও খুঁজে পায় না, তাই তারা অনেক কাঁদতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। মা বাবা কোথায় তোমরা? আমি যে বড় বিপদে পড়েছি। না, তোকে আমি কিছুতেই ছেড়ে দিব না। অনেক দিন পর আমি তোর মতো একটা কচি পাখিকে পেয়েছি। এ তো আমি কিছুতেই হাতছাড়া করব না। তোকে আমি মজা করে খাবো। না না, দয়া করে তুমি আমাকে খেও না, আমাকে খেও না। আরে, কেউ কাঁদলো মনে হলো, কিন্তু এই গভীর জঙ্গলে কে কাঁদছে দেখি তো। এই কথা বলে টুনি এদিক সেদিক তাকাতে থাকে, আর দেখতে পায় ঈগল কনককে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। তা দেখে টুনি ঈগলকে বলতে থাকে, ঈগল দাদা, এটা তুমি কি করছো? এতটুকু একটা পাখির ছানাকে খেতে চাইছো? ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও। ওই টুনি, এই তুই আবার কোথা থেকে আমাকে বাধা দিতে এলি? হ্যাঁ, আমাকে একদম বাধা দিতে আসবি না। আমি এই ছানাকে মজা করে খাবো, বুঝতে পেরেছিস? ঈগল দাদা, আমি তোমাকে ভালোভাবে বললাম,
তুমি আমার কথা শুনছো না তো? আমি এক্ষুনি চিৎকার করে বনের পাখিদের জড়ো করব, তখন সবাই মিলে তোমাকে গণধোলাই দিবে। সেটা কি ঠিক হবে? না না টুনি, তুই এটা করিস না। আমি এই ছানাকে ছেড়ে দিচ্ছি, তবু তুই কাউকে ডাকিস না। এই কথা বলে ঈগল কনককে ছেড়ে দেয়। টুনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি না থাকলে আমি আজ ওই দুষ্ট পাখির হাত থেকে বাঁচতেই পারতাম না। কিন্তু বাবা কনক, তুই এই জঙ্গলে কেন এসেছিস? তোর তো এখন ঘরে থাকার কথা, কারণ তুই এখনো অনেক ছোট। কাকুলি দিদি আর কালু দাদা তোকে ঘরের বাইরে আসতে দিয়ে একদম ঠিক করেনি। টুনি মাসি, আমি খাবার খুঁজতে বনে এসেছিলাম, তখনই ওই দুষ্ট পাখি আমাকে দেখে ফেলে আর আমাকে খেতে চায়। মায়ের কোনো দোষ নেই, মা তো জানে না আমি বনে এসেছি খাবার খুঁজতে। আর বাবা তো সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায়, খাবার এনে দিতে বললেও খাবার এনে দেয় না, তাই তো আমাকে বনে আসতে হলো। ও আচ্ছা, এই ব্যাপার। বাবা কনক, তুই আর কখনো বনে একা আসবি না। আয়, আমি তোকে তোর ঘরে পৌঁছে দিয়ে আসছি। এরপর টুনি কনককে নিয়ে কালু কাকের বাড়িতে আসে। বাবা কনক, তুই ফিরে এসেছিস? তুই কোথায় গিয়েছিলি? আমরা তোকে গোটা বনে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কালু দাদা, কনক খাবার খুঁজতে গিয়েছিল, আর খাবার খুঁজতে গিয়ে কনক অনেক বড় বিপদে পড়েছিল। আর একটু হলে ঈগল দাদা কনককে খেয়ে ফেলতে যাচ্ছিল। আমি না থাকলে না, তোমরা কনককে আর ফিরে পেতে না। টুনি, এসব তুই কি বলছিস? কনক খাবার খুঁজতে গিয়ে এত বড় বিপদে পড়েছিল? বাবা কনক, আমি তোকে ঘরে থাকতে বলেছিলাম, তুই কেন ঘরের বাইরে গিয়েছিলি? মা, আমার ভীষণ খিদে পেয়েছিল, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছিলাম না, আর তুমিও তো খাবার নিয়ে আসছিলে না, তাই আমি খাবার খুঁজতে বেরিয়ে পড়েছিলাম। আমার ভুল হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা কনক, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি অলসতা না করতাম তাহলে আমাদের খাবারের অভাব হতো না, আর কনককেও ঘরের বাইরে যেতে হতো না খাবার খুঁজতে। কালু দাদা, এখন বুঝতে পেরেছো তো তোমার অলসতার কারণে তুমি তোমার ছেলেকে হারিয়ে ফেলতে যাচ্ছিলে? হ্যাঁ রে টুনি, বুঝেছি। আমি আর কখনো অলসতা করব না। আমি এখন থেকে অনেক পরিশ্রম করব আর অন্যকে সাহায্য করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে টুনি। কালু দাদা, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে। টুনি বাড়িতে চলে আসে। আর এরপর থেকে কালু কাক অনেক পরিশ্রমী পাখি হয়ে যায়, আর অন্যের বিপদে সাহায্য করার চেষ্টা করে। একদিন মিনু টুনটুনি তার গাভী নিয়ে বাড়িতে যাচ্ছিল, তখন হঠাৎ মিনু টুনটুনি একটা পাথরের সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। মরে গেলাম গো, মরে গেলাম, কে কোথায় আছিস? আমাকে একটু সাহায্য কর। মিনু মাসি, তুমি পড়ে গেলে কি করে? তোমার তো অনেক ব্যথা লেগেছে। চলো, আমি তোমাকে আর তোমার গাভীকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। এই কথা বলে কালু কাক মিনু টুনটুনি ও তার গাভীকে বাড়িতে পৌঁছে দেয়, আর মিনু টুনটুনির ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়। বাবা কালু, তুই আমার অনেক বড় উপকার করলি। তুই যে আমাকে সাহায্য করবি তা তো আমি ভাবতেই পারিনি। তুই তো অনেক অলস পাখি ছিলি, তুই যে সাহায্যকারী পাখি তা তো আমি জানতাম না। মাসিমা, আমি অলস পাখি ছিলাম, কিন্তু এখন আর অলস নেই। এখন আমি পরিশ্রমী পাখি হয়ে গেছি। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। সৃষ্টিকর্তা তোকে অনেক বড় করুক, আশীর্বাদ করি আমি। ঠিক আছে মাসিমা, তুমি সাবধানে থেকো। আমি এবার আসি। কালু কাক সেখান থেকে চলে যায়, আর এরপর থেকে বনের পাখিরা কালু কাককে পরিশ্রমী ও সাহায্যকারী পাখি হিসেবে চিনতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, পরিশ্রম ছাড়া সুখী হওয়া যায় না, তাই আমাদের পরিশ্রমী হতে হবে, অলস হলে চলবে না। অলসতা অভাবের মূল কারণ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।